বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ত্রিপুরায় 10 বাংলাদেশি হিন্দু নাগরিক আটক। ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে হিন্দু সম্প্রদায়ের 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 2 জন নারী, 3 জন কিশোর এবং 1 জন বয়স্ক ব্যক্তি রয়েছে। পুলিশ বলছে, ত্রিপুরায় আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়েছে। এরপর জানাবো, ভারতীয় হাইকমিশনে বিএনপির 3 সংগঠনের স্মারকলিপি প্রদান। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা। আজ রোববার 8 ডিসেম্বর দুপুরে বিএনপি 3 অঙ্গ সংগঠনের 6 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনে যান। এরপর জানাবো, হাইকোর্টে ওসি প্রদীপের স্ত্রীর জামিন। দুর্নীতি দমন মামলায় দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের দণ্ডিত স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার 8 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার বাতিলের রায় বহাল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এদিকে 31st নাইট উদযাপন স্বরাষ্ট্র উপদেষ্টার নতুন বার্তা। 31st নাইট উদযাপনে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন বার্তা দিয়েছে। বড়দিন এবং 31st নাইট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো অবনতি না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন, যা বললেন বাইডেন। 1 দশকেরও বেশি সময় ধরে সিরিয়া গৃহযুদ্ধের পর রোববার 8 ডিসেম্বর দেশটির রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 59 বছর বয়সী বাশারের বহনকারী বিমানটি দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করে। আসাদের অল আউট সম্প্রদায়ের শক্ত ঘাঁটির দিকে চলা শুরু করলেও পরে আকস্মিক ইউটার্ন দিয়ে বিপরীত দিকে উড়ে যায় উড়োজাহাজ। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক কোথায় গিয়েছে সিরিয়ার এই প্রেসিডেন্ট তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছে পুতিনের দেশে আশ্রয় নিতে পারেন বাশার আল আসাদ, অনেকে বলছেন ইরানে আশ্রয় নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি কোথায় আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ত্রিপুরায় 10 বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার। ভারতের ত্রিপুরা রাজ্যে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে হিন্দু সম্প্রদায়ের 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 2 জন নারী, 3 জন কিশোর এবং 1 জন বয়স্ক ব্যক্তি রয়েছে। পুলিশ বলছে, ত্রিপুরার আমসালা রেল স্টেশনের থেকে আসামের শিলংচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা বলছেন, আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আটককৃতদের একজন শঙ্করচন্দ্র সরকার জানান, তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন। জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে তারা শনিবার কমলপুর ত্রিপুরার ধলাই জেলায় হয়ে ভারতে প্রবেশ করেন বলেও জানা গেছে। শঙ্কর নিজের একজন ড্রাইভার পরিচয় দিয়েছে, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরে যাব না। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আটককৃত বাংলাদেশিরা বলছেন, ভারতে পালিয়ে যাওয়ার আগে তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন এবং শঙ্কর দাবি করেছে হাজার হাজার হিন্দু পরিবার ভারতে আসতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা যাননি। এদিকে গত 4 মাসে 500-রও বেশি মানুষ
নাগরিক এবং ৬৩ জনের বেশি রোহিঙ্গাকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার অন্যান্য জায়গা থেকে সরকারি রেলওয়ে পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ আটক করেছে। এছাড়াও গত জুন-জুলাই মাসে বাংলাদেশের অস্থিরতা শুরুর পর বিএসএফ এবং আন্তঃসীমান্ত অপরাধ এবং অনুপ্রবেশ ঠেকাতে প্রতিবেশী দেশের সাথে ৪,০৯৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসামের সঙ্গে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। ভারতীয় হাইকমিশনে বিএনপি ৩ সংগঠনের স্মারকলিপি। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা। রোববার ৮ই ডিসেম্বর দুপুরে বিএনপি ৩ অঙ্গ সংগঠনের ৬ জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনে যান। এর আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। বেলা 11:30টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন ৩টির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় তাদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার আশপাশের এলাকা। এদিকে পদযাত্রাটি রামপুরা এসে পৌঁছলে বাধা দেয় পুলিশ। পরে বিএনপি ৩ অঙ্গ সংগঠনের ৬ জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনে গিয়ে তাদের স্মারকলিপি দেওয়ার প্রস্তাব দেয় পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতের হাইকমিশনে যায়। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন ও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই কর্মসূচির ডাক দিয়েছে। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যার কথা রয়েছে বিএনপির। এরপর বিএনপির প্রতিনিধি দল সেখানে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। হাইকোর্টে ওসি প্রদীপের স্ত্রীর জামিন মঞ্জুর। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের দণ্ডিত স্ত্রী বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন দিয়েছে তাকে। ওসি প্রদীপের স্ত্রী চুমকি রানী কারণকে জামিন দেওয়া হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান, আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও এ মামলায় ২০২২ সালের ৭ই সেপ্টেম্বর হাইকোর্টের আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন। ২০২০ সালের ৩১শে জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই হত্যাকাণ্ডের মামলায় ২০২২ সালের ৩১শে জানুয়ারি ওসি প্রদীপসহ ২ জনের মৃত্যুদণ্ড